তোকে আমরা কেন সহ্য করতে পারি না, তবুও তুই কেন এখানে আছিস? চলে যেতে পারিস না এই বাসা ছেড়ে? আপু বিশ্বাস কর, ওই দিন আমি কাকির সাথে এরকমটা কখনোই করিনি। আমি শুধুমাত্র রুমে গিয়েছিলাম কাকাকে খোঁজ করার জন্য, এর চেয়ে বেশি কিছু না। আমি আসলে বুঝতে পারি নাই যে কাকা একা রুমে ছিল ওই অবস্থায়। দেখো, আমাদেরকে কোনো মিথ্যে বলার চেষ্টা করবি না। আমরা খুব ভালো করেই বুঝতে পারছি, আর তোকে ভাই হিসেবে মেনে নিতে আমার অনেক কষ্ট হচ্ছে। তুই আমাকে এরকম কথা বলতে পারলি? আর আমি তোকে সত্যি বলছি রে, আমি এরকম কাজ কখনোই করিনি। কাকি আমার ব্যাপারে মিথ্যে বলেছে। এই বলে আপু তার রুমে চলে গেল। আমি মন খারাপ করে উঠে পড়লাম, আর উঠে মায়ের কাছ থেকে টাকা নিতে আসলাম। আর তখনই মা আমাকে টাকাটা দিল। খুব বিরক্ত হয়ে আমি বাজারে এসে বাজারটা সেরে নিলাম। তারপর বিকেলবেলা বাসায় ফিরলাম, আর বাসায় ফিরে আমি মায়ের কাছে বাজারটা দিলাম। আর তখন মা আমাকে বলতে লাগলো, আজকে কার মুখ দেখে যে আমি উঠেছিলাম, শেষ পর্যন্ত তোর মুখটা আমাকে দেখতে হলো। আমি না তোকে বলেছি তুই কখনো আমার সামনে আসবি না, তবুও তুই কেন আমার সামনে আসিস? তোকে ছেলে বলতেও আমার ঘেন্না হয়। আমি মায়ের মুখ থেকে এরকম কথা প্রায় শুনে থাকি। আমি কোনো উত্তর দিলাম না। তারপর আমি রুমে চলে আসলাম, আর রুমে এসে আমি তিশাকে কল দিতে লাগলাম, কিন্তু তিশা আমার ফোন তুলছে না। কিছুক্ষণ পর তুই আমার ফোনটা তুললো, আর আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে কল দিচ্ছ কেন? আমি না তোমাকে কল দিতে বারণ করেছি? তোমার মতো চরিত্রহীনের সঙ্গে আমি রিলেশন কন্টিনিউ করতে পারবো না। দেখো তিশা, আমি তোমাকে সত্যি কথা বলছি। আমি তোমার কাছে কখনো মিথ্যা কথা বলিনি। আমি এসব কাজ সত্যি করিনি। তুমি যেটা শুনতে পেয়েছো এটা আসলে মিথ্যা। আমি কেন কাকের সঙ্গে এরকম করব? যেখানে তোমার পরিবার তোমাকে দোষারোপ করছে, সেখানে আমার কি বলার আছে বলো? আমি তোমার সঙ্গে রিলেশন রাখতে চাচ্ছি না, আমি নতুন একটা রিলেশনে যেতে চাচ্ছি। তাহলে তোমার সঙ্গে আমার কি ছিল? তোমাকে যে আমি এতদিন ধরে ভালোবেসেছিলাম, আমাদের ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। তুমিও কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? কারণ তোমাকে আমার ভালো লাগে নাই, তাই। আর এতদিন আমি আবেগের বশে তোমার সঙ্গে রিলেশন করেছিলাম, তোমার পাগলামের কাছে আমি হার মেনেছিলাম, তাই তোমার সঙ্গে রিলেশনে গিয়েছি। কিন্তু এখন আমি আর তোমাকে ভালোবেসে ভুল করতে চাই না। তোমার একটা অনিশ্চিত জীবনের সঙ্গে আমি জীবনটা জড়িয়ে কোনো নষ্ট করতে চাই না। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমার সারাটা জীবন পাশে থাকবে, আমার যাই কিছু হয়ে যাক না কেন তুমি আমাকে ছেড়ে কখনোই চলে যাবে না। আজকে কি সেই কথাটা মিথ্যে হয়ে গেল? হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমাকে একদিন এসব বলেছিলাম, কিন্তু এখন আমি এগুলো আবার ফিরিয়ে নিচ্ছি। তুমি আমাকে আর কখনো মেসেজ করবে না, যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি তোমার এই কথাগুলো হয়তো রাখতে পারবো না, কারণ তোমাকে ছাড়া আমার মোটেও চলবে না। তুমি আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছো। যদি তুমি আমার সামনে এসে উল্টাপাল্টা কিছু বলার চেষ্টা করো, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমাকে কঠোর হতে বাধ্য করো না। আমি তোমাকে ভালো মতো বলছি, তুমি আমার সাথে কখনো যোগাযোগ করবে না। আমি তোমাকে সবকিছু থেকে ব্লক করে দিচ্ছি। প্লিজ তিশা, তুমি আমার সঙ্গে এমনটা করো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি অবহেলায় হয়তো মরে যাব। প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। আমি তোমার কোনো কথা শুনছি না, প্লিজ। আমি তোমাকে আবারও বলছি, শেষবারের মতো বলছি, তুমি আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে চেষ্টা করবে না। আর আমি রাফিনের সঙ্গে রিলেশনে যেতে চাচ্ছি। আমি রাফিনকে আজকেই হ্যাঁ বলে দিব। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকতে তাহলে কখনোই আমাকে এইভাবে মিথ্যা কথা বলে চলে যেতে না। আসলে তুমি আমাকে কখনো ভালোই বাসনি, তাই না? তুমি যেটা ভালো মনে করো সেটাই। আমার তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, আর আমি তোমার সঙ্গে এখনো ভালো ব্যবহার করছি, এটাই তোমার ভাগ্য। তারপর তিশার কলটা কেটে দিল, আর আমিও বারবার কল দিতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। তারপর আমি মন খারাপ করে খাবার টেবিলে গেলাম। খুব ক্ষুধা পাইছে কিছু খাওয়ার জন্য। দুপুরেও কিছু খাইনি। আমি খাবার টেবিলে এসে দেখি কোনো কিছুই নেই খাওয়ার জন্য। তারপর আমি মাকে বললাম, না, আমি তো দুপুরে খাইনি, আমার খুব ক্ষুধা পাইছে। তোমরা কি আমার জন্য একটু খাবার রাখতে পারলে না? সবটাই কি তোমাদের খেয়ে নিতে হলো? তোকে আমরা এই পরিবারের কোনো অংশ বলে মনে করি না, আর এখনো আমার সামনে থেকে চলে যাচ্ছিস না কেন?
আমি তো তোকে সেই কখন থেকে বলছি চলে যাওয়ার জন্য। মা, তুমি আমাকে দিয়েছো বলো, তাহলে আমি কোথায় যাব বলো? আমি তো তোমার নিজের সন্তান, কথা বলছো? আমার কোনো সন্তান ছিল না, আর যে ছিল সে মারা গেছে, তাই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমার এখনো ভাবতে কষ্ট হচ্ছে যে আমার ছেলে এসব কাজ করতে পারে। তারপর না কোনো কিছু না বলে আর আমি যেটুকু খাবার বাকি পড়ে আছে সেটুকুই খেয়ে নিলাম। তারপর আমি বাইরে চলে আসলাম, আর বাইরে এসে নিরিবিলি জায়গায় বসে আছি। আমি না, আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে? হাতে কোনো টাকা পয়সাও নেই যে আমি বাড়ি থেকে চলে যাব। কি করব আমি কোনো কিছুই বুঝতে পারছি না। তখনই আমার পাশে হঠাৎ করে একটা মেয়ে বসলো। মেয়েটা আমার থেকে বড় দেখে বোঝা যাচ্ছে। আমাকে বলতে লাগলো, কি ব্যাপার শাহরিয়ার, তুমি এখানে বসে আছো? তা কি হয়েছে, আমাকে কি বলা যায় না? আমাকে তুমি হয়তো চিনতে পারছো না। ওকে, আমি বলছি, আমি তোমাদের ওই ফ্ল্যাটে থাকি। আমি তোমার 2 বছরের সিনিয়র। তোমাকে আমি বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, আর তোমার নামে একটা কথাও শুনেছি, তাই জিজ্ঞেস করতে আসলাম। ও, আপনি হয়তো আমার এই ব্যাপারটা জানতে এসেছিলেন। আমি এটাই করেছি, আপনারা যেটা সবার কাছ থেকে শুনেছেন আমি এটাই করেছি। আরো কিছু শুনতে চাচ্ছেন? তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি কি তোমাকে অনেক খারাপ কিছু বলেছি? আমি শুধু জানতে চেয়েছি, আর আমি বিশ্বাস করি তুমি এসব কখনোই করনি। আমাকে বিশ্বাস করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এখন এখান থেকে যেতে পারেন। আমাকে প্লিজ। দেখা যাক, আমি চাচ্ছি না আপনার সঙ্গে কথা বলার জন্য। তিশার সঙ্গে হয়তো তোমার ব্রেকআপ হয়ে গেছে, এটা আমি খুব ভালোভাবেই জানি। আসলে তিশা মেয়েটা তেমন ভালো নয়, তোমার জন্য সঠিক ছিল না। আপনাকে এখানে কি জ্ঞান দিতে বলেছে? আমি কি আপনার সঙ্গে কোনো কথা বলেছি? আগে আপনি নিজেকে আমার সঙ্গে শুধু শুধু কেন কথা বলছেন একটা মেয়ে হয়ে? আমি তোমার সঙ্গে আগে কয়েকবার কথা বলতে চেয়েছি, কিন্তু তোমার সঙ্গে কথা বলতে পারিনি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, প্লিজ একটু দয়া করে শুনবে? আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি আপনার সঙ্গে কখনো কথা বলতে চাই না। আপনি এলাকায় নতুন এসেছেন, এটা ভালো। আপনার সঙ্গে আপুর বেশ ভালো সম্পর্ক, সেই হিসেবে আমি আপনার সঙ্গে এখনো ভালো ব্যবহার করছি। তুমি আমাকে যত যাই বলো, কিন্তু আমি তো তোমার সাথে কথা না বলে যাব না এখান থেকে। আর তোমার আপু আমার বান্ধবী, আমি কি সেই হিসেবে তোমার সাথে কিছু কথা বলতে এসেছি নাকি? ঠিক আছে, বলুন আপনার কি এমন কথা যেটার জন্য আপনি নিজেই আমার সঙ্গে কথা বলতে চলে এসেছেন? আমি তোমাকে কথাটা কিভাবে বলবো সেটা আমি বুঝতে পারছি না। আসলে তোমাকে যেদিন প্রথম ছাদে দেখেছিলাম সেদিনই তোমার উপরে ক্রাশ খেয়ে যাই, আর তোমাকে ভালোবেসে ফেলি। আচ্ছা, আপনি কি নেশা পানি করেন নাকি? মেয়ে হয়ে আমি কি জানতাম মেয়েরা কখনো নেশা পানি পড়তো না? কি যুগ আসলো, মেয়েরাও না নেশা করতে শুরু করেছে। আমি কিন্তু মোটেও তোমার সঙ্গে ফাজলামি করে কথা বলছি না, আমি তোমার সঙ্গে সত্যি কথা বলছি। তুমি বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও সেখানে বসে না থেকে উঠে চলে আসলাম, বাসায় এসে শুয়ে রইলাম। আর ওভাবেই সময়টা পার হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে আসলাম। কলেজে বন্ধু বান্ধবের সঙ্গে ক্লাস করলাম। তারপর সবাই মিলে সবগুলো ক্লাস শেষ করে আমরা সবাই মিলে বের হলাম। আর তখনই জিহাদ আমাকে বলতে লাগলো, দোস্ত, তুই কি কোনো কিছুই করবি না? এভাবে আর কতদিন চলবে? এলাকার একটা মানুষও জানার বাকি নেই। এভাবে আর কতদিন চলবি তুই? জানি না আমি কি অন্যায় করেছিলাম যার জন্য আমাকে এতটা সম্মান নষ্ট করলাম। জানিস, সম্মান তৈরি করতে যতটা সময় লাগে তা ভেঙে ফেলতে কিন্তু এতটুকু সময় লাগে না। শুধুমাত্র একটা কথা বলেই যথেষ্ট। তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কোনো জানা নেই, তবে শুধু একটা কথাই বলবো, তুই এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যা। সেখানে গিয়ে নিজের মতো করে চলতে শুরু কর। তোর জীবনটা অনেক উন্নত হয়ে যাবে রে। হ্যাঁ রে, আমি তো সেটাই ভাবছি। কিন্তু এদিকে আবার আপুর যে বান্ধবীটা আছে, ওই যে আমাদের বাসায় যে আসে, ওই নীলা নাকি আমাকে পছন্দ করে। এটা কি সম্ভব? আপু যদি একবার জানতে পারে তাহলে আমার কি অবস্থা করবে তারপর ভেবে দেখেছিস? মেয়েটা যদি তোকে সত্যি ভালোবেসে থাকে তাহলে সব কিছুর পরও তোর পাশে থেকে যাবে। আর তোর আপুর কথা বাদ দে, তোর আপু তোকে ভুল বুঝে এরকমটা বলেছে। ভুলটা ভেঙে যখন যাবে না, তখন আর এরকম হবে না, বুঝলি? তারপর আমি জিহাদ সাথে কিছু কথা বলে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। আর আমি খাবার টেবিলে গেলাম।
আমি খাবার টেবিলে গিয়ে দেখি আপু নাস্তা করছেন। আমি যেই মাত্র খাবার টেবিলে বসলাম তখন আপু উঠে গেল আর আমাকে দেখে বলতে লাগলো, তো আমি যে কার মুখ দেখে উঠেছিলাম আজকে আজকে আমার দিনটাই মাটি করে দিল। এরকম বখাটে ছেলের মুখ দেখলেও ঘৃণা হয়। একটা কারো রোজগার করার সামর্থ্য নেই, আবার খাবার খেতে চলে আসে। আপু তুই আমাকে এইসব কথা বলতে পারলি? এই তো কয়েকদিন আগে তুই আমাকে কতটা ভালোবাসতি, আমার সব সময় খেয়াল রাখতি, আমি কখন খেয়েছি কিনা সেটা বলতি। আগে আমার যে ভাই ছিল সেই ভাই মারা গেছে। আমাদের কাছে শাহরিয়ার এখন মৃত। তুই কেন এখানে যে পড়ে আছিস, এই বাসা থেকে বের হয়ে চলে যেতে পারিস না? আমি আর কোনো কথা না বলে ওখান থেকে চলে আসলাম। খাবারের আর ইচ্ছে হলো না। আমি রুমে এসে তারপর আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। আর তারপর হঠাৎ করে চোখ পড়লো আমার ফোনের দিকে। আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমি যদি আমার ফোনটা বিক্রি করে দেই তাহলে হয়তো ভালো হয়। আমি তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে বের হলাম আর একটা চেনা পরিচিত দোকানে চলে আসলাম আর ফোনটা 5,000 টাকায় বিক্রি করলাম। আর টাকাগুলো নিয়ে আমি বাসায় চলে আসলাম। আর তখনই বাসায় এসে দেখি মেহমান এসেছে। আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। তারপর আমি রুমে আসলাম আর এসে দেখি আপু আমার রুমে রেডি হচ্ছে। তার মানে আপুকে দেখতে এসেছে। আমি চুপচাপ বসলাম বিছানায় আর তখন আপু বলতে লাগলো, আমি তোকে অনুরোধ করে বলছি, তুই ওদের সামনে গিয়ে কোনো কথা বলবি না। ওরা যদি জানতে পারে তাহলে জুবাইয়ের সাথে আমার বিয়েটা হবে না। আমার সাথে তুই এরকম কথা বলতে পারলি? এরকম কথা কখনো আশা করতে পারি নাই। আমরা তোকে আমাদের পরিবারের সদস্য মনে করছি না, তুই কেন বুঝতে পারছিস না? তুই এখনো কিভাবে এখানে আছিস? বাসা থেকে চলে যেতে পারিস না? তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? ঠিক আছে, তোকে আর কোনো কিছু বলতে হবে না। আমি এইভাবেই ছেড়ে চলে যাচ্ছি। আজকে তুই ভালো থাকবি। ঠিক আছে, তুই তাহলে চলে যা। তুই চলে গেলে আমরা এখানে শান্তিতে থাকতে পারবো। আর কোনোদিন আমাদের কাছে ফিরে আসবে না। তোর মুখটা আমরা দেখতে চাইছি না। আমি আর আপুর কোনো কথাই বললাম না। আপু রেডি হয়ে মা এসে আপুকে নিয়ে চলে গেল। একটা বার মা আমাকে জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কিনা। তারপর আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমি ব্যাগ গুছিয়ে নিলাম। ব্যাগ গুছিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম সময়ের। আমি চাই না আমি সবার সামনে দিয়ে চলে যাব, সবার আড়াল দিয়ে চলে যাব। তারপর আমি সন্ধ্যার দিকে বের হলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম রেলওয়ে স্টেশন। ঢাকা যাওয়ার টিকিট কাটলাম, কিন্তু দেরি হয়ে যাওয়ায় সিট পেলাম না, তাই দাঁড়ানোর টিকিট নিতে হলো। আমি টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি চলে যাচ্ছি এটা কেউই জানে না। সত্যি বিপদের সময় কেউই পাশে থাকে না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেনে চলে আসলো। আমিও ট্রেনে উঠে পড়লাম। আর একটু পর ট্রেন ছেড়ে দিল আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে লাগলাম। প্রায় 3 ঘন্টা 20 মিনিট পর ঢাকা কমলাপুর রেল স্টেশনে হয়েছে নামলাম। এখন কোথায় যাব কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। রাত প্রায় 4টা 20 মিনিট। আমি ভাবলাম রাতটা এখানে পার করে দেই। তারপর একটা চায়ের দোকানে বসে চা খেতে লাগলাম আর বাকি রাতটা এখানেই চালিয়ে দিলাম। সকাল 7টার দিকে বের হতে লাগলাম রেলওয়ে স্টেশন থেকে। রেল স্টেশন থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে বাসা পেয়ে গেলাম আর আমি লোকটার সঙ্গে কথা বললাম, কিন্তু লোকটার কোনো কিছুতেই ব্যাচেলার ভাড়া দিতে চাচ্ছে না। আমি 2000 টাকা অ্যাডভান্স করলাম, তারপর রাজি হয়ে গেল। তারপর আমি বাসায় উঠে ফ্রেশ হয়ে সেখানে বসে রইলাম, ভাবছি কি করব। তারপর ভাবলাম কাজ করা ছাড়া কোনো উপায় নাই। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি সেখান থেকে বের হলাম আর বের হয়ে একা একা হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাকে দোকানের সামনে। সেখানে লেখা যাক লোক নিয়োগ করা হবে। আমি এইটা দেখে খুশিতে দোকানের ভিতরে গেলাম আর দোকানের ভিতরে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম, আপনারা বাইরে সাইনবোর্ড লিখে দিয়েছিলেন যে লোক নেবেন, আমি এটার জন্য আগ্রহী, তার জন্য আমাকে কি করতে হবে? আসলে এখন তো আর তেমন কোনো লোক পাওয়া যায় না, তাই তুমি যেহেতু এসেছো তোমার কিছু সার্টিফিকেট এখানে জমা দিতে হবে। বুঝতে পারছো না, এই শহরে কেউ কাউকে বিশ্বাস করে না, শুধুমাত্র সেফটির জন্য তোমার কাছ থেকে এগুলো নেওয়া। ঠিক আছে, আমি আমার এসএসসি সার্টিফিকেটটা আপনাকে দিতে পারবো, কারণ ইন্টার পরীক্ষা এখনো দেইনি তো তার কারণে। ঠিক আছে, তুমি তাহলে আমার সঙ্গে বিকেলবেলা দেখা করো এগুলো নিয়ে, আর তারপর এগুলো নিয়ে তোমার বেতনের কথা আলোচনা করা হবে যদি তুমি এখানে কাজ করতে চাও।
তারপর আমি লোকটার সঙ্গে আরো কিছু কথা বলে চলে আসলাম, আর একটা কম্পিউটারের দোকানে এসে আমার এসএসসির সার্টিফিকেট নিয়ে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম। তারপর বিকেলবেলা লোকটার দোকানে চলে আসলাম, আর দোকানে এসে আমি বসলাম, আর একটু পরে লোকটাও চলে আসলো, আর আমি লোকটার কাছে সার্টিফিকেটগুলো দিলাম। আর লোকটা আমাকে বলতে লাগলো, ঠিক আছে, তোমাকে প্রতি মাসে 8,000 টাকা করে দেওয়া হবে, আর কিছুদিন কাজ করার পর যদি ভালো হয় তাহলে আরও 1,000 টাকা বেশি দেব। সকাল 9টায় চলে আসবে এবং রাত 9টায় চলে যাবে। ঠিক আছে, সমস্যা নেই ভাই, আমি আজকে থেকেই কাজ করতে রাজি আছি। যেহেতু এখনো সময় আছে, তাহলে 9টা পর্যন্ত কাজ করেই যাই। তারপর আমি দোকানে কাজ করতে লাগলাম, আর এইভাবেই পার হয়ে গেল অনেক দিন। আমি একটা কলেজে ভর্তি হলাম, কলেজে ভর্তি কাজের পাশাপাশি পড়াশোনা করতে লাগলাম, আর দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। আমি পরীক্ষাগুলো বেশ ভালোভাবে দিলাম। লোকটা আমাকে কিছুদিন ছুটি দিয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার পর আমি এখন বেশ সময় ধরে দোকান পার করছি। মাঝে মাঝে মনে হয় বাবা মায়ের কথা, কিন্তু তাদের কথা মনে হলো কোনো কিছু করার ছিল না আমার কাছে। আমাকে এতটাই খারাপ ভাবে যেটা আসলে কোনোদিন কল্পনা করা যায় না। আমি কখনো ভাবিনি আমার জীবনটা এভাবে পাল্টে যাবে। আজ এতদিন পর্যন্ত হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কেউ খোঁজ নিতে আসলো না। এখন আমি যে সময়টা পার করছি, এটা আসলে কতটা কষ্ট হয় এটা একমাত্র আমিই বুঝতে পারছি। এই কষ্টটা সারাটা জীবন মনে থাকবে। যদি কখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, তবুও আমার এই কষ্টটা কখনো ভুলতে পারবো না। এসব মনে হলেই চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। হঠাৎ করে লোকটা আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে দোকানে বসে কান্না করছিস কেন? তোর কোনো সমস্যা নাকি? আর তোর সঙ্গে যেটা হয়েছে সেটা বাদ দে। তুই নিজেকে এমনভাবে ভেঙে পড়তে দিস না। তুই সেটা কর যেন সবাই তোর খোঁজ করে। হ্যাঁ ভাই, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আর ভাই, আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে আমি কোথায় গিয়ে থাকতাম এটা বলে বোঝাতে পারবো না। আপনি আমার পাশে ছিলেন দেখে আজ আমি খেতে পারছি। আমি জানি না আমি তোর জন্য কতটুকু করতে পেরেছি, কিন্তু যতটুকু করেছি এতটুকু আমার দায়িত্ব বলেই আমি করেছি। তুই যদি আমার ছোট ভাই হতি তাহলে কি আমি তোকে ফেলে দিতে পারতাম? আমি তোকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখি। চিন্তা করিস না, মন দিয়ে কাজ কর। তারপর ভাই চলে গেল, আর আমিও দোকানে বসে কাজ করতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হলো, আর দেখতে দেখতে পার হয়ে গেল আরো 15টা দিন। আজকে আমার রেজাল্ট দিয়েছে, মোটামুটি বেশ ভালোই রেজাল্ট করেছি। আর একটা কম্পিউটারের দোকানে গিয়ে মেডিকেলের জন্য আবেদন করলাম। তারপর ভাইয়ের কাছ থেকে কিছু প্রয়োজনীয় বই নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভালোভাবে পড়তে লাগলাম, আর এভাবেই পার হয়ে গেল আর 5টা দিন। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছিলাম, আর তখনই হঠাৎ করে দেখতে পেলাম নীলাকে। নীলাকে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ নীলা এই শহরে আসবে কোথা থেকে। আমাকে দেখি ধরে আমার কাছে আসলো, আর এসে বলতে লাগলো, আমি জানতাম আমি তোমাকে দেখতে পাবো, সেই ইচ্ছা আমার পূরণ হয়েছে। আসলে আমি কখনো কল্পনাও করতে পারিনি আমি তোমাকে এভাবে পাবো। অনেক কষ্ট করেছি তোমার জন্য, তোমাকে খুঁজতে পেরেছি, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। আচ্ছা চলো আমার সঙ্গে। দেখুন, আপনি আমাকে কেন খুঁজতে চলেছেন? আমি তো আপনাকে খুঁজতে বলিনি। আর আপনি আমাকে দিয়ে কি করবেন শুনি? আর আমি বাসা থেকে চলে এসেছি, আপনি কি আবার আমাকে সেই বাসায় নিয়ে যাবেন? দেখুন, আমাকে আমার মতো চলতে দিন। তখনই নীলা আমাকে হাত ধরে টেনে একটা সাইডে নিয়ে আসলো। সাইডে নিয়ে এসে একটা গালে ঠাস করে থাপ্পড় মারলো। আমি থাপ্পড়টা খেয়ে নিচের দিকে তাকিয়ে আছি। আমি কি করলাম সেটাও তো বুঝতে পারলাম না। হঠাৎ করে নীলা আমাকে থাপ্পড় মারলো কেন? আমাকে বলতে লাগলো, তুই আর কখনো তোর বাসায় ফিরে যাবি না। আর তুই কি মনে করেছিস তুই আমাকে যা ইচ্ছে তাই বলে যাবি? আমি তোকে কিছু বলতে পারবো না? তোকে ভালোবাসি বলে আমি তোকে কোনো কিছু বলতে পারবো না? এখান থেকে আমি যেভাবে বলবো তুই ঠিক সেইভাবেই চলবি। তাছাড়া কোনো উল্টাপাল্টা করলে মেরে একদম তক্তা করে দেব। তোর জন্য আমি বাসা থেকে কত কষ্ট করে ঢাকা এসেছি জানিস? তোকে খুঁজতে আমার কতটা সময় লেগেছে। আমি পাগলের মতো সবার কাছে জিজ্ঞেস করেছি, আর ভাগ্য ভালো একজন ঢাকা আসার টিকিট কাটতে দেখে তোকে চিনে ফেলেছে। তারপর তোর সিম ট্র্যাক করে তোর লোকেশন জানতে পেরেছি, কিন্তু পরে আর লোকেশনটা জানতে পারি। আজকে 3 দিন ধরে আমি এখানে আছি। 3 দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি শুধু তোকে দেখতে পাবার জন্য। আর তুই আমাকে উল্টোপাল্টা কথা বলছিস।
তোকে যদি আমি ভালোই না বাসতাম তাহলে তোর জন্য আমি এত কিছু করতাম না। তোর জন্য আমি রাতে ঘুমাতে পারিনি। আর তুই তুই এখনো তিশাকে ভালোবাসিস? কেন কেন? আমাকে তোর পছন্দ হয় না? আমি কি দেখতে খুবই খারাপ? আমার মধ্যে কি সৌন্দর্য বলে কিছু নেই? আমি তোকে ভালোবেসেছি, তুই কেন বুঝতে পারছিস না? আমার মতো কোনো মেয়ে এসব করবে কিনা আমি জানি না, কিন্তু আমি এসব করেছি একটা মেয়ে হয়েও। তবুও বলছিস আমি তোকে ভালোবাসি না? আমার ভালোবাসার কোনো মূল্য নেই? ঠিক আছে, আমি আর তোকে কোনোদিন বিরক্ত করব না। আমি চলে যাচ্ছি তোর সামনে থেকে, কোনোদিন আর তোর সামনে আসবো না। ভালো থাকিস। তখনই নীলা কান্না করতে করতে চলে যেতে লাগলো, আর আমি নীলার হাতটা শক্ত করে পিছন থেকে ধরে ফেললাম। নীলা একবার আমার দিকে তাকালো, তাকিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি আর বাধা দিলাম না, কারণ এরকম ভালোবাসা যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে আমি কখনো ভালো থাকতে পারবো না। আপনি না আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আর কিছুক্ষণ পর আমি নীলার কানে কানে বললাম, এটা রাস্তায় আছে, আমরা এখানে কোনো কিছু না করলেই ভালো হয়, কারণ সবাই ফ্রিতে সিনেমা দেখছে। তো এখন ছাড়ো, স্বাভাবিক হও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তারপর নীলা আমাকে ছেড়ে দিল, আর আমি আর নীলাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম। নদীর পাড়ে এসে দুজন বসে আছি। আর তখন হঠাৎ করে নীলা জিজ্ঞেস করলো, তা এখন তুমি কি করছো? রেজাল্ট তো দিয়েছে তোমার, কি রেজাল্ট এসেছে? আমি এখন থেকে এখানেই থাকবো। আমার এই রেজাল্ট এসেছে, কিন্তু আমি তবুও মেডিকেলে আবেদন করেছি, আরো বিভিন্ন জায়গায় আবেদন করেছি, কিন্তু সবগুলো আবেদন করার মধ্যে মনে হয় না আমার একটাতেও চান্স হবে। কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি সেনাবাহিনীতে আবেদন করে দেখো, তোমার তো শরীর সুস্থ, বেশি ভালো। যদি তুমি সেনাবাহিনীতে চাকরি পাও তাহলে জীবনটা তোমার জন্য অন্যরকম হয়ে যাবে। সেনাবাহিনীতে আবেদন করেছে আগেই, কিন্তু জানি না সিলেক্ট হতে পারবো কিনা। সিলেক্ট হলে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার পর মাঠের কিছু কাজ আছে, ওইগুলো সম্পূর্ণ করলে তারপর তো চাকরি। আমি বিকেলবেলা তোমাকে কিছু বই দেব, তুমি ওগুলো পড়বে। আমার বিশ্বাস তোমার ওগুলো কমন পড়বে, আর আমি তো আছি হেল্প করার জন্য। আচ্ছা, একটা কথা বলবে? সবাই তো জানতো আমি এইসব অপকর্ম করেছি, যার জন্য আমাকে কেউই ভালোবাসতো না, আমাকে দুই চোখ দিয়ে দেখতে পারতো না, কিন্তু তুমি আমাকে ভালোবাসলে কিভাবে? তোমার চোখের দিকে যখন তাকাই তখন আমি একটা পবিত্র মানুষকে দেখতে পাই। আমার মনে হয় যে তুমি এসব কাজ কখনোই করতে পারো না। জানি না আমি তোমাকে কিভাবে ভালোবেসে ফেলেছি, তবে এটা জানি তোমাকে অনেক ভালোবাসি আমি। তখনই আমি নীলার হাত শক্ত করে ধরলাম, নীলা আমাকে আরো শক্ত করে হাত ধরলো। তখন নীলা আমার দিকে তাকিয়ে আছে, আমিও নীলার দিকে তাকিয়ে। এইভাবে আমাদের দুজনের মধ্যে কতটা সময় পার হয়ে গেল বুঝতে পারলাম না। আর হঠাৎ করে মনে হলো আমার দোকানের কথা। আমি নীলাকে বললাম, নীলা, আমাকে মনে হয় দোকানে যেতে হবে, আর তোমার সঙ্গে কথা বলবো কি করে? আমি তো ফোন বিক্রি করে দিয়েছি, আর ফোন বিক্রি করে ঢাকায় এসেছি। এই নাও আমার ফোন, আমি একটা বাটন ফোন নিয়ে নিব আজকে। তুমি এটা চালাও, আমি কল দিলে কল ধরবা, বুঝতে পেরেছো? আর আমার এই সিমের নাম্বার কিন্তু কেউ জানে না, সো কাউকে দিবা না। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু তুমি তোমার নিজের ফোন আমাকে দিয়ে দিবে, আর তুমি একটা বাটন ফোন চালাবে? এটা কি হয়? তুমি আমাকে একটা বাটন ফোন দিয়ে দাও, তা করেই হবে। একটা বেকার ছেলের সাথে যদি তার প্রিয় মানুষটা থাকে, আর সেই ছেলেটা যদি একদিন অনেক বড় একটা কাজ করে, সম্পূর্ণ করে, তাহলে তার সেই সম্পূর্ণ কাজের ক্রেডিটটা কে পায় জানো? তার ওই প্রিয় মানুষটা। আমি ঠিক এটাই চাই। তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, যেটা আমি তোমাকে কখনো বোঝাতে পারবো না। তারপর আমি নীলার সঙ্গে আরো কিছু কথা বললাম, আর কথা বলে আমি ফোনটা নিয়ে তাড়াতাড়ি করে দোকানে চলে আসলাম। আর দোকানে আসতে ভাই জিজ্ঞেস করলো কেন দেরি হয়েছে। আমি ভাইকে কোনো কিছু একটা বলে কাটিয়ে নিয়েছি। তারপর আমি দোকানে কাজ করতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে। আমি বুঝতে পারলাম কলটা কে দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে নীলা বলতে লাগলো, আমি বইগুলো নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আছি, তুমি কি আসবে নাকি আমি আসবো? তুমি কোথায় আছো আমাকে সেটা বলো, আমাকে আবার হোস্টেলে ফিরে যেতে হবে সন্ধ্যার আগে। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি এখনই আসছি। তারপর আমি ভাইকে একটু বলে বাইরে চলে আসলাম।
আর বাইরে এসে তাড়াতাড়ি করে সেই জায়গায় চলে আসলাম। সে জায়গায় এসে দেখি নীলা আগে থেকেই দাঁড়িয়ে আছে। আমি নীলার কাছে গেলাম। তারপর নীলা আমাকে বলতে লাগলো, এত দেরি হলো আজকে? আমি সে কখন থেকে দাঁড়িয়ে আছি, শুধু তোমার আসার কোনো নামই নেই। নাও বইগুলো নাও, যাও, আর রাতে কথা বলবো। ঠিক আছে, আমি তোমার জন্য রিক্সা দেখে এনে দিচ্ছি। তারপর আমি একটা রিক্সা ডেকে এনে নীলাকে তুলে দিলাম। তারপর আমি বইগুলো নিয়ে দোকানে চলে আসলাম। আর দোকানে এসে আমি কাজ করতে লাগলাম। রাত 9টার দিকে আমি কাজ শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে আমি ফ্রেশ হয়ে নিজে রান্না করলাম। রান্না করে খাওয়া দাওয়া করে বই নিয়ে একটু পড়তে লাগলাম। তখনই নীলা আমাকে কল দিল, আর আমি কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে নীলা আমাকে বলতে লাগলো, আমি খাবার খেয়ে এখন পড়তে বসলাম। তুমি কি করছো এখন? খাবার খেয়েছো রাতে? আর প্রতিদিন দোকান থেকে তুমি কয়টার দিকে আসো? আমি দোকান থেকে এসে রান্না করলাম, রান্না করে খাওয়া দাওয়া করলাম। এখন এইমাত্র বই নিয়ে পড়তে বসলাম। প্রায় প্রতিদিন আমি দোকান থেকে 9টার দিকেই আসি। তুমি সবকিছুর মধ্যে কেন এত ভয় পাও? আমি সেটাই বুঝতে পারি না। কোনো কিছুর উপরে এত তাড়াতাড়ি ভরসা উঠিয়ে না রাখার কারণটা কি? আমার জায়গায় তুমি হলে কি করতে? আমার জায়গায় তুমি থাকলে হয়তো এটাই করতে। আমার যে কোনো কিছু করার নেই। আমি নীলার সঙ্গে আরো কিছু কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। পরে সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলাম। আজকে সেনাবাহিনীতে সিলেক্ট হওয়া জানিয়ে দিবে। আমি তাড়াতাড়ি করে অনলাইনে গেলাম। আর অনলাইনে গিয়ে দেখতে পেলাম আমি সিলেক্ট হয়েছি। এটা দেখে আমার মনের প্রশান্তির হাসি। আর পরীক্ষা 3 দিন পরে তুমি তাড়াতাড়ি করে নীলাকে কল দিলাম। আর নীলাকে কল দিয়ে আমি জানিয়ে দিলাম। নীলা এটা শুনে অনেক খুশি হলো। তারপর আমি দোকানে চলে আসলাম। আর দোকানে এসে কাজ করতে লাগলাম, কারণ ভাইকে খবরটা দিলাম। ভাইও বেশ খুশি হলো। আর এভাবেই পার হয়ে গেল। আমার পাশে সব সময় ছিল। আমার কখন কি দরকার সেটাও নীলা এটা দেখিয়েছে দিয়েছে। আসলে আমি কখনোই নীলার মতো এমন একটা মানুষ পাবো এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আজকে পরীক্ষা দিতে আসলাম। আর পরীক্ষা বেশ ভালোভাবেই দিলাম। পরীক্ষা দিয়ে বের হয়ে দেখি নীলা আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি নীলাকে নিয়ে পার্কে চলে আসলাম। আর পার্কে এসে দুজনে হাতে হাত রেখে হেঁটে চলেছে। আর তখন নীলা আমাকে বলতে লাগলো, তা পরীক্ষা কেমন দিয়েছো? আমার মনে হয় তুমি রিটেন পরীক্ষায় টিকবে, তাই না? যদি না টিকো তাহলে তো সমস্ত কষ্ট বৃথা হয়ে যাবে। আমি পরীক্ষা তো বেশ ভালোভাবেই দিলাম। এখন না জানি আমি টিকতে পারবো কিনা। যদি না টিকি তাহলে তো আর কোনো কিছু করার নেই। তারপর এভাবে নীলার সঙ্গে আরো অনেক কথা বলতে লাগলাম। আর আমাদের সময়টা এভাবেই পার হয়ে গেল। তারপর দুপুরবেলা নীলাকে তার হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে আমিও দোকানে চলে আসলাম। আর দোকানে এসে আমি কাজ করতে লাগলাম। আর এভাবে আরো পার হয়ে গেল 2টা দিন। আজকে সকালবেলা রেডি হয়ে তাড়াতাড়ি করে সেখানে যাচ্ছি। আজকে জানিয়ে দেওয়া হবে কারা রিটেন পরীক্ষায় টিকেছে। আমি তাড়াতাড়ি করে সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার মতো অনেকেই এসেছে, অনেকে ভিড়। তারপর অনেক ভিড়ের মধ্যে আমি দেখলাম মোট 15 জনকে নেওয়া হয়েছে। আমি 15 জনের মধ্যে আমিও আছি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, খুশিতে কান্নায় ভেঙে পড়লাম। তারপরে তাড়াতাড়ি করে নীলাকে কল দিলাম। আর তখন নীলা কলটা রিসিভ করলো। আমি নীলাকে তাড়াতাড়ি করে আসতে বললাম। একটু পরে চলে আসলো। আর নীলা এসে দেখে আমার রোল এখানে আছে। নীলা আমাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও নীলাকে জড়িয়ে ধরলাম। তারপর কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। আর তখন নীলা আমাকে বলতে লাগলো, জানো, আমি আজকে অনেক খুশি। আমি আজকের মতো খুশি কোনোদিনই হইনি। আমি আর এই জীবনে কোনো কিছুই চাই না, শুধু তুমি আমার পাশে হাতটা ধরে রাখো, তাহলেই হবে। আমি তোমার পাশে সব সময় আছি, তুমি কোনো চিন্তা করো না। আমার সবকিছু পিছনে শুধু তুমি আছো। তোমার মতো করে আমাকে কেউ বলেনি। আর সেই মানুষটাকে আমি কি করে ছেড়ে যাব বলো? আমি আমার প্রতিটা ক্ষেত্রে তোমাকে চাই। আমি নিজেও জানি না আমি তোমাকে এতটা ভালোবেসেছি কেন। তোমার কথা আমার সব সময় মনে হয়, জানো। তারপর আমি নীলার সঙ্গে আরো অনেকক্ষণ সময় কাটিয়ে আমি আমার মতো বাসায় চলে আসলাম। নীলাও তার হোস্টেলে চলে গেল। আর পরদিন মাঠে চলে আসলাম। আর এভাবেই পার হয়ে গেল 6টা মাস। 6টা মাস ধরে ট্রেনিং করেছে, তবে একটুর জন্য ওর সাথে কথা না বলে থাকতে পারিনি। আমি ক্যাম্পে বসেছিলাম। আজকে আমাকে অন্য কোথাও পোস্টিং করা হবে, সেজন্যই অপেক্ষা। একটু পরেই স্যার চলে আসলো। স্যার এসে বলল তার কেবিনে যাওয়ার জন্য। আমি ওনার কেবিনে চলে আসলাম। আমি সহ আরো 3 জন আছে।
আমরা এসে দাঁড়িয়ে আছি, তখন স্যার বলতে লাগলো, তোমাদেরকে এখন এই শহরে ট্রান্সফার করা হয়েছে। তোমরা এখানে গিয়ে তোমাদের কাজ করবে। আর তোমাদেরকে একটা কাজ দেওয়া হয়েছে, আশা করি কাজটা তোমরা ভালো করে সম্পন্ন করবে। দেশে অনেক উচ্ছৃঙ্খল বেড়ে গেছে, মাদক দ্রব্য, চোর চালান বৃদ্ধি পাচ্ছে। এগুলো শীঘ্রই বন্ধ করতে হবে। তোমাদের সকল সহযোগিতা পাবে। পুলিশ সিআইডি কোনোভাবেই কিছু করতে পারছে না, তার জন্য তোমাদেরকে বলা হয়েছে। আমরা উপর থেকে ঠিক করেছি যে তোমাদের 15 জনের মধ্যে মোট 3 জনকে সিলেক্ট করা হয়েছে এই কাজের জন্য। তার মধ্যে শাহরিয়ার, বাবু ও রোমান, তোমরা 3 জন এই কাজে সহযোগিতা করবে। আমি চাই তোমরা এই কাজটা 1 মাসের মধ্যে শেষ করবে। আর এই কাজটা যদি সফলভাবে করতে পারো তাহলে তোমাদের প্রমোশন দেওয়া হবে। তোমাদের প্রমোশনের জন্য আমি নিজে আবেদন করব। জি স্যার, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের জীবনের প্রথম কাজটা ভালোভাবে সম্পন্ন করতে পারি। ঠিক আছে, তাহলে তোমাদের যাওয়ার ব্যবস্থা করি আমি। আর তোমরা আজকে সন্ধ্যার দিকে সেখানে চলে যাও। আর ওখানে গিয়ে সবকিছু ব্যবস্থা করা আছে। তোমরা গিয়ে ওখানে একটা বাসায় উঠবে, আমি সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। আর এই নাও, এখানে সকল ফাইল আছে, এখান থেকে তোমরা তথ্য নিবে। আর এর বাহিরে কোনো কিছু করার লাগলে আমাকে জানাবে, আমি ব্যবস্থা করে দিব। আর সকল কিছু লিড দিবে শাহরিয়ার। তারপর স্যারের সঙ্গে আমরা আরো কিছু পরামর্শ করে ক্যাম্পে চলে আসলাম। আর ক্যাম্পে এসে নিজের মতো গোছগাছ করতে লাগলাম। তারপর সন্ধ্যাবেলায় আমরা 3 জন গাড়ি দিয়ে যেতে লাগলাম। আর তখনই আমার ফোনে নীলা কল দিল। আমি তখনই নীলার কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে নীলা বলতে লাগলো, এখন কি আমার সঙ্গে একটু কথা বলার আপনার সময় হবে? আমি সকাল থেকে সেই কতবার ট্রাই করছি, কিন্তু ফোনটা সেই বন্ধ বলছে। আপনি মনে হয় আমাকে ভুলেই গিয়েছেন। আসলে ক্যাম্পে ছিলাম, আর ক্যাম্পে থাকলে তো ফোন চালানো নিষেধ, এটা তো ভালো করেই জানো। আর তোমাকে একটা ভালো খবর দেওয়ার আছে, আমি আবার আমার চিরচেনা শহরে ফিরে যাচ্ছি। সত্যি তো? তুমি ময়মনসিংহে ফিরে যাচ্ছ, কিন্তু আমাকে তুমি একটুও জানালে না। আমিও তাহলে বাসায় চলে যেতাম, অনেকদিন বাবা মাকে দেখা হয় না, দেখে আসতাম। ঠিক আছে, তাহলে তুমিও কালকে সকালে চলে আসো। আর আমি তো ওখানে যাচ্ছি শুধুমাত্র আমার অফিসের কাজের জন্য। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বের মধ্যে কি আমাকে একটু মনে রাখা যায় না? আর ওখানে গেলে কি বাবা মায়ের সঙ্গে দেখা করবে? প্রায় 1 বছর হতে চললো তুমি বাড়িতে নেই। তুমি কি ওদের এখানে যাবে? যখন আমার কেউ ছিল না, আমি দিনে খেতে পারতাম না, তখন আমাকে কেউ খোঁজ নেয়নি। আর এখন আমি সফল হয়েছি, এখন সবাই আসবে আমার কাছে। আমার যেতে হবে না, আগে কষ্টগুলো ভুলে যায়নি। নীলা, আজও আমার প্রতিটা সেকেন্ডের খবর মনে আছে। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যাওয়া লাগবে না। এখন মনটা ভালো করো। আর এখন কি বিয়ে করার চিন্তা ভাবনা আছে, নাকি সারাটা জীবন প্রেম করে যাবেন? কেন প্রেম করলে দোষ কি? আমি তো আরো 5 বছর প্রেম করতে চেয়েছি, এত তাড়াতাড়ি বিয়ে করব না। বিয়ে করা কি ভালো কাজ হলো? হ্যাঁ সেটাই তো, বিয়ে করা তো ভালো কাজ নয়, কিন্তু প্রেম করাটা ওটা খুব ভালো কাজ, তাই না? যদি তুমি এখন আমার সামনে থাকতে না, তাহলে খুব ভালো করে বুঝিয়ে দিতাম আমি। আমি তো অনেকবার তোমার সামনে গিয়েছি, কিন্তু তুমি তো কোনো কিছুই করতে পারো না। সব সময় আমাকে এগিয়ে আসতে হয়, কি আর করা। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য না হয় তাড়াতাড়ি বিয়েই করে নিব। হয়েছে, এখন আর ফাজলামি করতে হবে না। এখন আমি কি বলছি সেটা শোনো। খাবার খেয়েছো? তুমি ভালো করে জানো তুমি না খেলে আমিও খাই না। হ্যাঁ, আমি খেয়েছি। আচ্ছা, একটা কথা বলতে চাইছিলাম। ভাবছি একটা প্রেম করব, কতদিন আর পুরনো গাড়ি নিয়ে চলবো। এখন তো একটা নতুন গাড়ি দরকার, তাই না? হ্যাঁ, নতুন গাড়ি তো নেওয়া দরকার। আমি কি তোমাকে না বলেছি? আর পুরনো গাড়ি তো এখন আর চলে না। পুরনো গাড়ি দিয়ে এখন রাস্তায় বের হওয়া যায় না, লোকে খারাপ বলে। এত বড় একজন লোক পুরনো গাড়ি নিয়ে চলছে, এটা কি করে হয়? আচ্ছা, নতুন গাড়ি কেনার কি আমি ব্যবস্থা করব? নতুন গাড়ি তো কিনতেই হবে, কিন্তু পুরনো গাড়িটা যদি আমার জীবন থেকে না যায়, তাহলে তো নতুন গাড়ি কিনতে পারবো না। কারণ পুরনো গাড়ি তো নতুন গাড়িকে কখনোই জায়গা দেবে না। বলো তো এখন কি করব? একটা নতুন গাড়ি খুঁজে দেবে নাকি আমার জন্য? দেখো, আমাকে কিন্তু এখন মোটেও ডাকিও না বলছি। আমি রাগলে তোমার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাবে। আমি এখন একটা ভালো মুডে আছি, ঠিক আছে? আর তুমি বুঝতে পারছো না কেন? এখনকার যুগে মানুষ 3টা 4টা করে প্রেম করে, আর আমি একটা প্রেম করি মাত্র। এটা কি হয়? আমি আরো প্রেম করতে চাই। নতুন করে আমাকে কেউ ভালোবাসবে, রোম্যান্স করবে। কেন? আপনাকে কি পুরনো মানুষটা কি কিছু দেয় না নাকি?
পুরনো জিনিসটা যে পর্যন্ত থাকবে এই পর্যন্ত অন্য কারোর আশা করতে পারবেন না। সে আপনাকে আশা করতে দেবে না, দিলেও সে মারা যাওয়ার পরে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। ও তাই? তাহলে তো আর কিছু করার নেই, তাহলে তো আমাকে পুরনোটাই নিয়েই থাকতে হবে। ভেবেছিলাম ভালো একটা রিলেশন করব, প্রেম করব, অনেক মজা হবে, কিন্তু সেটা তো আর হলো না। তখনই ওপাশ থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। কান্না করে দিয়েছেন। আসলে নীলাকে রাগাতে আমার বেশ ভালো লাগে, কিন্তু এই নীলা যদি অতিরিক্ত রেগে যায় তাহলে সে কান্না করে দেয়, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি নীলাকে বললাম, থাক, আর কান্না করতে হবে না, আমি আপনার আছি, সব সময় আপনারই থাকবো। এখন চোখ মুছছেন, চোখ মুছে খাবার খেয়ে আসেন, তারপর আমাকে কোল দিবেন। আমি খাবো না, আমার খাবার খাওয়ার ইচ্ছে নেই, আমি এখন কান্না করব। তুমি কল কেটে দাও। আর আমি যাই করি না কেন, তোমার তাতে কি? তোমাকে কেন বলতে যাব? আচ্ছা, আমার লক্ষ্মী ময়না পাখি, টিয়া পাখি, যাও খাবার খেয়ে আসো, আর কান্না করতে হবে না। আর আমি সব সময় তোমার আছি, আমি তো শুধু ফাইসলামো করেই বলেছি এসব। দেখো, আর কখনো আমাকে এসব কথা বলবে না তুমি। যদি এসব কথা বলো তাহলে আমার কি অবস্থা হয় সেটা সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে আর এইসব বলতে হবে না, এই আমি কানে ধরে বলছি। আর কখনো আপনার সঙ্গে এরকম ফাইসলামো করব না। এবার হয়েছে, এখন খাবার খেয়ে আসেন তাড়াতাড়ি, তারপর আমাকে কল দিবেন। তখন নীলা কল কেটে দিল, আর আমিও বাইরে তাকিয়ে দেখতে লাগলাম। এভাবে প্রায় বেশ অনেকক্ষণ কেটে গেল। তারপর নীলা কল দিল, আর আমি নীলার সঙ্গে কথা বলতে লাগলাম। সঙ্গে কথা বলতে বলতে আমি আমার চিরচেনা শহরে চলে আসলাম। আর শহরে এসে আমি বাসায় উঠলাম। একটা বৃদ্ধ লোক আমাদেরকে রিসিভ করেছে, আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তখন রাত 2টা বাজে। আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে টেবিলে বসে ফাইলগুলো দেখতে থাকলাম। তারপর আমাকে এসে রোমান বলতে লাগলো, ভাই, আমরা জানতে পেরেছি যে একটু পরে একটা ডিল হওয়ার কথা আছে, আর এখানে অনেক বড় ডিল হবে। আমরা কি আজকে অ্যাকশনে যাব নাকি কালকে পর্যন্ত ওয়েট করব? শুধু শুধু বসে থেকে তো লাভ নেই, আমরা আজকেই অ্যাকশনে যাব। তোমরা সবাই রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিচ্ছি। আর আমাদের জীবনের যাই কিছু হয়ে যাক না কেন, আমরা আজকেই তাড়াতাড়ি এসব শেষ করে দিব। ঠিক আছে ভাই, আমরা রেডি হয়ে নিচ্ছি। তারপরে আমি রুমে এসে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমরা 3জন মিলে বের হলাম। বের হয়ে আমরা একে একে হাঁটছি। আর তখন বাবু শাহরিয়ারকে বলতে লাগলো, শাহরিয়ার, এটা না তোর এলাকা, তোর বাসায় নিয়ে যাবি না? আমাদেরকে তখন শাহরিয়ার বলল, অনেক অপমানের পর আমিও বাসা থেকে বের হয়ে চলে এসেছিলাম। আর আমিও চাই না আমি কোনোদিন আমার পরিবারের কাছে ফিরে যাব। যদি ওরা কোনোদিন আমার কাছে আসে তাহলে ফিরে যেতে পারি। আমরা এখানে এসেছি শুধুমাত্র আমাদের কাজের জন্য, এখানে অন্য কোথাও বলার দরকার নেই। তুই যাই কিছু বলিস, তুই কিন্তু এখনো তোর জেদ নিয়ে পড়ে আছিস। তুই একটাবার তোর বাবা মায়ের সামনে যা, দেখবি ওরা তোকে আপন করে নিবে। দেখি আগে কাজটা শেষ করি, তারপর ভেবে দেখা যাবে। যদি কখনো মনে হয় আমার বাসায় ফেরা উচিত তাহলে ফিরে যাব, আর না হলে তো নাই। আর এই কাজটা শেষ হলে আমি তোর ভাবিকে আপন করে নিব। তারপর এইভাবে কথা বলতে বলতে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। আর কাঙ্ক্ষিত জায়গায় এসে আমরা অপেক্ষা করতে লাগলাম। আর একটু পরে দেখলাম একটা গাড়ি এসে থামলো, আর গাড়িটা থেকে নামানো কিছু লোক সবাই মাস্ক পরে আছে। আর তারপর আরেকটা গাড়ি এসে থামলো, আর একে অপরের সঙ্গে কথা বলতে লাগলো। আর আমরা সেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমি সবাইকে বললাম চারিদিক থেকে ফায়ার করার জন্য। হ্যাঁ, সবাই আমার কথা শুনে ফায়ার করতে লাগলো, আর একে একে সবাই গুলি খেয়ে মাটিতে পড়ে গেল। তারপর আমি দৌড়ে গিয়ে সেই একজনকে ধরলাম, আর আমি মারতে লাগলাম। আর তখন আমাকে সে বলতে লাগলো, কিরে অফিসার, তুই আমাকে মারছিস? তুই এখনো জানিস না আমি তোকে কি করতে পারি? তোকে এখান থেকে সোজা বান্দরবন পাঠিয়ে দিব। তোর কত বড় সাহস, তুই আমাদের কাজে বাধা দিস? তুই নিজের জানিস না আমরা কে সবাইকে মেরে ফেললো? তোকে আমরা তো মারবো না, কারণ তোকে দিয়েই তো আমাদের বাকি কাজটা হবে। রোমান বাবু, একে নিয়ে চল, এর সঙ্গে আমাদের অনেক বোঝাপড়া আছে। তারপর আমি লোকটাকে নিয়ে আমি আমাদের বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমি হাতে পায়ে চেয়ার এর সঙ্গে বেঁধে ফেললাম। আর রোমান আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, এটা তো কোনো কিছুতেই মুখ খুলতে চাচ্ছে না, কি করব বল? আমি তো ব্যর্থ হয়ে গেলাম মুখ খুলতে। ঠিক আছে, তোর কোনো কিছু করতে হবে না, আমি আসছি। তারপর আমি এসে সামনে বসলাম, আর সামনে এসে হাতে প্লাস নিলাম। হাতে প্লাসটা নিয়ে একটা আঙুল কেটে দিলাম, আর সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠলো।
আমি মুখের মধ্যে টেপ মেরে দিলাম। তারপর আমি সেখানে মরিচের গুঁড়ো দিলাম। তখন আমি মুখে টেপ করলাম, আর তখন আমাকে বলতে লাগলো, আমাকে আর মারিস না, আমি সব কিছু বলে দিচ্ছি। আমাদের সাথে কাজ করে জয়, সে আমাদেরকে সব কিছু দিয়ে থাকে। আর ও এখন বাগান বাড়িতে আছে, তাকে এখন বাগান বাড়িতে পাওয়া যাবে। আমি শুধু তাই হয়ে কাজ করি, আর ওখানে সব কিছু আমাদের চলে। তারপর আমি সঙ্গে সঙ্গে ওকে গুলি করে দিলাম, আর ছটফট করতে করতে মারা গেল। আর আমি তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা 3 জন মিলে বের হলাম বাগান বাড়ি থেকে ঘুরে আসার জন্য। আমরা বেশ সবাই বের হলাম, আশপাশটা দেখছি, বেশ ভালোই পরিবর্তন হয়েছে। আর তখনই আমার ফোনে নীলা কল দিল, আর আমি কলটা রিসিভ করলাম। আর নীলা আমাকে ওপাশ থেকে বলতে লাগলো, আমি কিন্তু বাসায় চলে এসেছি, সেই ভোরে সকালবেলা রওনা দিয়েছিলাম। এখন তুমি কোথায় আছো? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি তো এখন দেখা করতে পারবো না, আমি এখন একটা কাজে যাচ্ছি। আর তুমি বুঝতে পারছো আমি একটা অপারেশনে আছি। এখন আমি তোমার সঙ্গে কি করে দেখা করব? কালকে রাতেও অপারেশন হয়েছে। হ্যাঁ, কালকে রাতে যে অপারেশন হয়েছে এটা তো দেখতে পেলাম, টিভিতে ব্রেকিং নিউজ হচ্ছিল। যদি এসব কাজ করতে গিয়ে তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলো? আরে পাগলি, আমার কোনো কিছুই হবে না। তুমি শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছো। তুমি ফ্রেশে খাবার খেয়ে রেস্ট নাও, আমি এদিকে আমার কাজটা করি। আর আমার অপারেশন শেষ হলে আমি তোমার সঙ্গে দেখা করব। দেখা করে শুধু আমার বউ করে নিয়ে যাব। তারপর আমি কিছুটা কাছাকাছি এসে ড্রোন দিয়ে সবটা জায়গায় দেখতে লাগলাম। তারপর দেখে সেখানে কিছুক্ষণ নকশা রাখলাম, আর নকশা এদিকে আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমি অপেক্ষা করতে লাগলাম সেই কাঙ্ক্ষিত সময়ের জন্য। আমাদের অ্যাটাক করতে হবে রাতে। আর এভাবেই সারাটা দিন পার হয়ে গেল। রাত 10টার দিকে আমি বের হলাম। আমরা একটা প্ল্যান অনুযায়ী কাজ করব। আমি বাগান বাড়িতে এসে যে যার মতো পজিশন নিয়ে নিলাম। তারপর হঠাৎ করে বললাম ফায়ার করার জন্য। তারা মোটেও প্রস্তুত ছিল না। আর কিছু কমান্ডো আমাকে সাহায্য করেছে একের পর এক। তাদের এখানে বাড়িতে শুয়ে পড়ো। আর হঠাৎ করে দেখলাম জয় পালিয়ে যেতে লাগলো। আমি তাকে গিয়ে ধরে ফেললাম আর তাকে মারতে লাগলাম। মারতে মারতে জয়কে আধমরা করে ফেললাম। আর তখন রুমান আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, সবকিছুই কমপ্লিট করা হয়ে গেছে। আমরা সবাইকে অ্যারেস্ট করে ফেলছি, আর সকল মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। তারপর এসব ফর্মালিটি করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর আমিও সকল কাজ শেষ করে বাসায় চলে আসলাম। আর তখনই আবার আমার ফোনে নীলা কল দিল। আমি কলটা রিসিভ করলাম। আর উপাস থেকে নীলা আমাকে বলতে লাগলো, এখনো কি তোমার কাজ শেষ হয়নি? আমি তো তোমার কাজ টিভিতে দেখেছি, তুমি তো অনেক ভাইরাল হয়ে গেছো। তুমি বাসা থেকে বের হও। আমি বাসা থেকে বের হচ্ছি, আমার 5 মিনিট লাগবে আসতে। তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। তারপর আমি রেডি হয়ে নিলাম। আর তখনই আমাকে পিছন থেকে রোমান বলতে লাগলো, আমাদের কিন্তু আবার ক্যাম্পে ফিরতে হবে, আর ওখানে গিয়ে আমাদের প্রমোশন লেটার আরো কিছু কাজ আছে, এগুলো করতে হবে। এখন কি তোর দেখা করা খুব দরকার? শুধু আমি না, তুইও যাবি। আমার সঙ্গে বিয়ে করব। বিয়ে করে আমাদের বাসায় যাব। অনেকদিন ধরে বাবা মাকে দেখি না, জানি না ওরা কেমন আছে। শেষবার দেখা করে আসি, পরে হয়তো সময়ই পাবো না। তাহলে ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে গেছি। আন্টির সঙ্গে আমরা দেখা করব। আর আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা এত বড় কাজ করে ফেলেছি। তারপর আমরা দুজন কথা বলতে বলতে রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে তাড়াতাড়ি করে আমি চলে আসলাম নীলার বাসার সামনে। এসে দেখি নীলা আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। আমি নীলার হাতটা শক্ত করে ধরলাম। তারপর আমি নীলাকে বললাম, নীলা, আমি চাচ্ছি যে এখনই আমার বাসায় গিয়ে সবার সঙ্গে দেখা করে আসবো। আর যাওয়ার সময় তুমি আমার সঙ্গে একেবারে চলে যাবে। তুমি বাসায় গিয়ে সবাইকে জানাও যে আমরা দুজন আজকে বিয়ে করব। হ্যাঁ, বাসায় সবাই রাজি হয়েছে। আমি তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি ব্যস্ত থাকায় সেটা বলিনি। আমার বাসায় সবাই রাজি হয়ে গেছে। তবে আরেকটা কথা, আমরা না অনুষ্ঠান করে বিয়ে করব না, পারিবারিকভাবে আমাদের বিয়েটা হবে। হ্যাঁ, আমার এই সবার সামনে বসে থাকতে একদম ভালো লাগে না, আমার পছন্দ না। যার সামনে বসে থাকবো সে দেখলেই হবে। ঠিক আছে, তুমি কি আমার সঙ্গে যাবে নাকি আমি একাই বাসা থেকে দেখা করে আসব? আর জানি না বাসায় গেলে কি আমাকে এখনো মেনে নিবে কিনা। আমি যাব না, আর আমার বিশ্বাস তোমাকে ঠিকই মেনে নেবে। আমি তাহলে বাসায় চলে যাচ্ছি, তুমি তোমার বাসায় চলে যাও, ঠিক আছে? গিয়ে দেখো, সবার সাথে দেখা করো।
আর কি হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাও, ঠিক আছে? আর হ্যাঁ, নিজের দিকে একটু খেয়াল নিও। আমার নিজের খেয়াল রাখার দরকার নেই, কারণ আমার খেয়াল রাখার জন্য তো আমার মানুষ আছে, বুঝতে পারছো? এই বলে আমি নীলার কপালে একটা আলতো করে চুমু দিলাম। তারপর নীলাকে বিদায় দিয়ে আমি আমার বাসায় যেতে লাগলাম। আমার কেমন যেন একটা ভয় হচ্ছে। একদিন আমি সবার চোখে আড়াল করে বাসা থেকে চলে গিয়েছিলাম, আর আজকে এই বাসাতে ফিরে যাচ্ছি। বলতে না বলতে এই বাসার সামনে চলে আসলাম। আর বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে কলিং বেল চাপ দিলাম। কলিং বেল চেপে আমি দাঁড়িয়ে আছি। আমার পিছনে রুমান বাবু দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা পিচ্চি মেয়ে এসে দরজা খুলে দিল। বুঝতে পারলাম না মেয়েটা। তারপর আমি ভিতরে প্রবেশ করলাম, আর তখনই আপুর গলা শুনতে পেলাম। মুন্নি আম্মু, বাসায় কি কেউ এসেছে? কে এসেছে? তুমি চেনো? আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে যাও, আমি দেখছি। এই বলে আমি দরজার কাছাকাছি আসলাম। আর এসে যাকে দেখতে পেলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমার সামনে শাহরিয়ার দাঁড়িয়ে আছে, সেনাবাহিনীর পোশাক পরা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার এই ভাইটার সঙ্গে আমি কতটা অন্যায় করেছি সেটা একমাত্র আমি জানি। হঠাৎ করে আপু আমার পায়ে এসে ধরলো। আমি আপুকে তুলে আপুকে বললাম, কি করছিস এসব? এটা তো পাপ হবে রে। তুই বড় হয়ে আমার পায়ে পড়ছিস, এটা লোকে দেখলে কি বলবে? আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি রে। আমি অনেক জায়গায় তোকে খুঁজেছি, কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি। আমাদের তুই ক্ষমা করে দে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা ছিল, আমরা এটা পরে জানতে পারি। সেদিন বাসা থেকে চলে গিয়ে হয়তো লাভই হয়েছে, কারণ যদি চলে না যেতাম তাহলে এত কষ্ট করে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তোকে আমি ক্ষমা করে দিয়েছি। তখনই মা বের হয়ে আসলো, আর মা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর এভাবে কতক্ষণ কান্না করলাম নিজেও বুঝতে পারলাম না। আমি তার পিছনে তাকিয়ে দেখি রোমান বাবু তারাও কান্না করছে আমার অবস্থা দেখে। তারপর মা আমাকে দেখে বলতে লাগলো, আমাদেরকে তুই ক্ষমা করে দে বাবা, আমরা তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, তোকে কত অবহেলা করেছি, আমরা তোর সঙ্গে কাজটা ঠিক করিনি। মা, পুরনো কথা কেন বলছো? এখন তো আমি ফিরে এসেছি, আর তোমরা যদি এটা না করতে তাহলে আমি কখনো এই পর্যন্ত আসতে পারতাম না। তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই না, আমি এখন সেনাবাহিনীর ক্যাপ্টেন পদে আছি। তারপর এভাবে মায়ের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল। আর কিছুক্ষণ পর বাবাও চলে আসলো। বাবা এসে আমার সঙ্গে কথা বলতে লাগলো, আর এভাবে রাত পার হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি নাস্তার টেবিলে আসলাম। দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি নাস্তার টেবিলে বসলাম, আর তখন আপু বলতে লাগলো, মা, এবার কিন্তু শাহরিয়ারের বিয়েটা দিতেই হবে, তাও আবার আমারই বান্ধবীর সঙ্গে, নীলার সঙ্গে ওর আগে থেকে সম্পর্ক, ঠিক না শাহরিয়ার? আসলে নীলা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি কখনোই এরকম জায়গায় আসতে পারতাম না। আমি নীলাকে বলেছিলাম কাউকে জানানোর দরকার নেই। নীলা আমাকে কালকে ফোন দিয়ে সব কিছু বলেছে, আর আমরা রাতে তোর বিয়ের ব্যবস্থা করে ফেলেছি। নীলার বাবার মায়ের সঙ্গে মা কথা বলেছে, কোনো চিন্তা করিস না, আজকে তোদের বিয়ে হয়ে যাবে। তো দুলাভাই মনে হয় একটু পরেই আসবে। শাহরিয়ার, আমাদের তো আবার ক্যাম্পে ফিরতে হবে, ওখানে তো আমাদের অনেক কাজ আছে। স্যার আমাকে কল দিয়েছিল। সমস্যা নেই, আমি স্যারকে ফোন দিয়ে আমার ছুটি নিয়ে নিব। কমপক্ষে যদি 3 মাসের ছুটি না দেয় তাহলে খবর আছে। হ্যাঁ রে ভাই, 3 মাসের ছুটি পেলে আমিও আমার বাসায় যাব। আমার ওয়াইফ আমার জন্য হয়তো চিন্তা করছে। আমি তাকে বলেছিলাম ছুটির জন্য আবেদন করতে। তারপরে এইভাবে কথা বলতে বলতে খেয়ে নিলাম। তারপর আমরা 3 জন মিলেই আসলাম, আর রুমে এসে আমি নীলার সঙ্গে কথা বলতে লাগলাম। আর এভাবেই সারাটা দিন পার হয়ে গেল। বিকেলবেলা আমার আর নীলার বিয়েটা হয়ে গেল পারিবারিকভাবে। এখন রাত 10টা বাজে। আমি এখন দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। আমি অনেক সাহস নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম, আর তখন দেখি নীলা ঘুমটা দিয়ে বিছানায় বসে আছে। আমি দরজা বন্ধ করে ওর পাশে গিয়ে বসলাম, আর তখন আমাকে নীলা বলতে লাগলো, আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করে আছি, আর তোমার এখন আসার সময় হলো, তাই না? এতদিন তো চাইলেও কোনো কিছু বলতে পারতাম না, কিছু করতে পারতাম না, আর আজকে তো সেই অধিকারটা আমি পেয়ে গেছি। এখন থেকে আর কোনো সমস্যা নেই। আমি নীলার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছি না। আর তখন নীলাও আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। হঠাৎ করে নীলা আমাকে ধাক্কা দিল আর বিছানায় ফেলে দিল, আর কানে কানে ফিসফিস করে বলতে লাগলো,
আপনি এখন শুয়ে থাকেন, আমি আপনার জন্য দুধ নিয়ে আসছি। আর দুধ না খেলে তো আপনার শক্তি হবে না, শক্তি না হলে আপনি বাবা হবেন কিভাবে? এই বলে নীলা চলে গেল। আর আমিও নীলার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছি। এরা সত্যি আমাকে বুঝতে পারে। একটু পর দুধ নিয়ে আসলো, আর আমি অর্ধেক খেয়ে নীলাকে দিয়ে দিলাম। নীলা সেটা খেয়ে লাইট বন্ধ করে আমার বুকে এসে পড়লো, আর আমিও নীলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আর তখন নীলা আমাকে বলতে লাগলো, আমি জীবনে আর কিছুই চাই না, আমার আর কোনো কিছুর অভাব নেই। আমি তোমাকে পেয়েছি, এটাই অনেক বড়। আমার কাছে পাওনা বলে আর কিছু নেই। সারাটা জীবন তোমার পাশে থাকতে চাই। আমাদের মধ্যে চাই না আর কোনো কিছু হোক, কিন্তু কখনো ভালোবাসাটা কেড়ে নিও না। সারাটা জীবন তোমার বুকের মধ্যে এভাবে আগলে রেখো। এখন তো ভালোবাসা প্রয়োজন। আমি খুব তাড়াতাড়ি বাবা হতে চাই, এটা আমার অনেক বড় ইচ্ছে, বুঝতে পেরেছেন? তাই জন্য একটু রোম্যান্স করা দরকার। তাই নাকি? তা আমার সঙ্গে রোম্যান্স করতে আপনার লজ্জা করবে না? সেদিন তো আপনার অনেক ভালো ভালো কথা বলছিলেন, এখন আপনার লজ্জা কোথায় গেল? এমন সুন্দরী ম্যাডাম যদি আমার বুকের মাঝে শুয়ে থাকে, তাহলে কি আর নিজেকে কন্ট্রোল করে রাখা যায় বলেন তো? তারপর আমার ভালোবাসার মানুষ। ঠিক আছে, তাহলে দেখা যাক আপনি কেমন আপনার বউকে আদর করতে পারেন। আর আমি আপনার মেয়ের আম্মু হতে চাই। এই বলে আমি ওর বুকে মুখ লুকালাম। তাই নাকি? আমার পাগলিটার দেখে অনেক লজ্জা লাগছে। আমার বউটাকে আমি আজকে অনেক ভালোবাসবো। আজকে তোমাকে আর ছাড়ছি না। আমি আর কি ভেবেছিলাম আজকে রাতে সারা রাত গল্প করব, কিন্তু আপনার জন্য তো আর সারা রাত গল্প করা হলো না, তাই আর কি করার, রোম্যান্স করব। আমি নীলার কথা শুনে নীলার ঠোঁটজোড়া দখল করে নিলাম, আর তিশা আমাকে রাজনীতিতে লাগলো। আর 10 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর আমি তিশার গলায় চুমু দিতে লাগলাম। আর এইভাবেই আমি আর নীলা হারিয়ে গেলাম এক ভালোবাসার সমুদ্রে। সকালবেলা ঘুম ভাঙলো, আর দুষ্টুমিতে আমিও ঘুমিয়ে দেখি নীলা আমার বুকের উপর শুয়ে আছে। আর তখন নীলা আমাকে বলতে লাগলো, এবার তো আমাকে ছেড়ে দিন, আমাকে তো এখন গোসল করে আসতে হবে, তাই না? বাসা সবাই আছে, আর আমি যদি আজকে দেরি করে উঠি তাহলে সবাই কি ভাববে শুনি? আমি আপনাকে করতে দিব না। আমি মাত্র 3 মাসের ছুটি পেয়েছি, আর এই 3 মাসে আমি আপনাকে অনেক কিছু দিয়ে যাব, যেন 3 মাস পরে শুনতে পারি আমি বাবা হতে চলেছি। তুমি যেখানেই যাও সেখানেই আমাকে নিয়ে যাবে, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর বাবা হওয়ার এত শখ, তাই না? ঠিক আছে, আপনার সবটা আমি পূরণ করব, চিন্তা করবেন না। বাবা হওয়ার তো অনেক শখ, তার জন্যই তো কালকে এতটা আদর করলাম, না হলে কি আমি আদর করতাম বলো? আর আমার চেয়ে বেশি তুমি আমাকে আদর করেছো। ছি, তোমার কি মুখে কোনো কিছু আটকায় না? এখন আমাকে ছেড়ে দাও, আমি গোসল করতে যাব, আর আমি গোসল করে এসে তারপরে তুমি গোসল করতে যাও। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এত ঠান্ডার মধ্যে আমি গোসল করব মানে? তুমি গোসল করে এসো, পরে আমি দুপুরবেলা গোসল করব। প্লিজ জান, আমার একটা কথা রাখো। তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে গোসল ছাড়া থাকতে দেব? গোসল ছাড়া থাকলে আমি তোমার পাশে ঘুমাবো না, আমি গিয়ে সোজা অন্য রুমে ঘুমাবো। অন্য রুমে তুমি ঘুমাতে পারবে না, কারণ অন্য রুমে তুমি ভয়